দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুহিতা। আর গুড মর্নিং কলকাতায় জুহিতার সঙ্গে রয়েছে আমি অভি। প্রথমেই আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। এপ্রিলের শুরু থেকেই জ্বলছে দক্ষিণবঙ্গ, কড়া রোদে জ্বলছে জঙ্গলমহল। 3 দিন ধরে বাঁকুড়া পুরুলিয়ায় তাপমান ঘুরছে 40 ডিগ্রির আশেপাশে। বেলা বাড়তেই গরম হাওয়ার দাপট, ত্রাহি রব জেলা জুড়ে। দিনের শুরু থেকেই মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে সূর্য। বেলা বাড়তেই তারই দাপটে বাড়ছে গরম হাওয়ার প্রকোপ। চৈত্রের শেষে গরমে পুড়ছে জঙ্গলমহল। গত 3 দিন ধরে পুরুলিয়া বাঁকুড়ার তাপমান 40 ডিগ্রির কাছাকাছি। প্রবল গরমে দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না জেলাবাসী। যাদের সুযোগ সুবিধে রয়েছে তাদের অনেকেই রোদ প্রকট হতেই বাড়ির চার দেওয়ালের ভেতর ঢুকে পড়ছেন। সুযোগ যাদের নেই তাদের গরমে নাজেহাল হয়েই কাজকর্ম চালাতে হচ্ছে। গরমে বাস টোটোয় যাত্রী কম, জীবিকা নিয়ে রীতিমতো সমস্যায় পড়ছেন গণপরিবহনের সঙ্গে জড়িতরা। বিক্রি বাটা একদমই না, লোকজন না থাকলে বিক্রি বাটা হবে কি করে? লোকজন তো থাকতে হবে, মার্কেটে যা রোদের তাপ সেটা তো লোকজন বেরোচ্ছে না। গরমে কোনো প্যাসেঞ্জার নেই তো বাসে লোক আসতে পারছে না, বাসে লোক নেই, প্যাসেঞ্জার নেই, আমাদের কি করে প্যাসেঞ্জার হবে বলুন? আমাদের কোনো প্যাসেঞ্জার নেই, রোদে বসে আছি কদিন ধরেই, কোনো প্যাসেঞ্জার নেই। এই গরমে সমস্যায় পড়েছেন ঝালদার চাষিরা। বৃষ্টির দেখা না মেলায় খেতেই শুকোচ্ছে সবজি। কয়েকদিনের মধ্যে বৃষ্টি না এলে চাষে প্রভূত ক্ষতির আশঙ্কা। এই রোদের সমস্যা, জলেরও ঠিক নাই, একটা এখানে জল হলে ভালো হতো। কতক্ষণ পর্যন্ত মাঠে কাজ করতে পারছেন? মোটামুটি 9টা তো আর পারা যাচ্ছে না। গরম কবে কমবে না ভেবে গরম কমানোর উপায় খুঁজছেন পশ্চিমের জেলাগুলোর বাসিন্দারা। সকাল থেকে সঙ্গে ছাতা, সানগ্লাস, বেলা বাড়তে ঠান্ডা পানীয় আর ভাতের পাতে পেট ঠান্ডা রাখার পদ। চৈত্রের দহন বেলার সঙ্গে জুঝতে এসবই কাজে আসছে। কলকাতা টিভি। এবারও রিপোর্ট জমা না দিলে সশরীরে হাজিরার নির্দেশ দিতে বাধ্য হবে আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ভৎসনা কলকাতা হাইকোর্টে। আগামী মঙ্গলবারের মধ্যে মুখ্য সচিবকে রিপোর্ট দাখিলের নির্দেশ বিচারপতি জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব আদালতের। একই সঙ্গে ডেডলাইনও বেঁধে দিয়েছে আদালত। আর সেই ডেডলাইন না মানলে কী পদক্ষেপ হবে সে ব্যাপারেও হুঁশিয়ারি আদালতের। আগামী মঙ্গলবারের মধ্যে মুখ্য সচিবকে নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে মুখ্য সচিব বিপি গোপালিকাকে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই, কিন্তু তাতে এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি রাজ্য। অনুমোদন না দিলে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ। কেন রাজ্য সরকার এতদিন ধরে এই অনুমোদন ঝুলিয়ে রেখেছে তা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। গত 22শে মার্চ এ নিয়ে রিপোর্ট তলব করে হাইকোর্ট, কিন্তু মুখ্য সচিবের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। বুধবার নিয়োগ দুর্নীতির শুনানিতে সরকারি কৌঁসুলির সওয়াল, রিপোর্ট দাখিল করার জন্য মুখ্য সচিবকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সময় দেওয়া হোক। বিচারপতির মন্তব্য, এটা যদি রাজ্যের সওয়াল হয় তাহলে মুখ্য সচিবকে আগামীকাল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেব। বিচারপতি জয় মাল্য বাগচির পর্যবেক্ষণ, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার 1.5 বছর আগে থেকে সিবিআই মুখ্য সচিবকে অনুমোদনের জন্য চিঠি দিয়ে আসছে। এরপরই ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে মুখ্য সচিবকে। যদি এবার তিনি রিপোর্ট না দেন তাহলে আদালত বাধ্য হবে তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিতে। রাজ্য সরকার যারা অপরাধ করেছে তাদের সাজা প্রক্রিয়া চালু হয়েছে, সেখানে রাজ্য সরকার একটা অনুমোদন দরকার। রাজ্য সরকার অনুমোদনটা নিয়ে টালবাহানা করছেন, তারা কি অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন? এটাই তো আজকে বিচারপতির কাছে প্রশ্ন উঠেছে। সেই জন্য ডেকে পাঠিয়েছেন চিফ সেক্রেটারিকে। মন্ত্রীকে বিরুদ্ধে গভর্নর তার অনুমতি দিয়ে দিয়েছেন, আর তার নিচের তলার অফিসারদের ক্ষেত্রে অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার তো অনীহা কেন, এটা বোঝা যাচ্ছে না। সেই জন্যই ডেকে পাঠিয়েছেন। বিরোধীদের অভিযোগ, তদন্তকে বিলম্বিত করার সব রকমের চেষ্টা করছে রাজ্য সরকার। এই ঘটনায় তা স্পষ্ট। 2022 সালের ডিসেম্বরে রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়ে প্রথম চিঠি দেয় ইডি। তারপর প্রায় 1.5 বছর কেটে গিয়েছে। কলকাতা টিভি।
সংসদে প্রশ্ন করার ব্যাপারে মারাঠি সাংসদরাই সবার থেকে এগিয়ে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর প্রকাশিত তথ্য বলছে, মহারাষ্ট্রের 49 জন সাংসদ 2014 থেকে 19 সপ্তদশ লোকসভায় সর্বাধিক প্রশ্ন করেছেন। গড়ে তাঁরা প্রত্যেকে প্রশ্ন করেছেন 315টি করে। আর মণিপুরে বছরভর ভয়ঙ্কর সব ঘটনা ঘটলেও লোকসভায় গত 5 বছরে সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন করেছেন মণিপুরের 2 সাংসদ। তাঁরা গড়ে 25টি করে প্রশ্ন করেছেন। সোনিয়া গান্ধী গত 5 বছরে 273 দিনের অধিবেশনে একটিও প্রশ্ন করেননি। রাহুল গান্ধীর করা প্রশ্নের সংখ্যা 88টি। এডিআরের প্রকাশিত তথ্য বলছে, গত 5 বছরে যে সাংসদরা একটিও প্রশ্ন করেননি তাদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি 273 দিনের অধিবেশনের মধ্যে 200 দিন সংসদে উপস্থিত ছিলেন। এডিআরের তথ্য বলছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সপ্তদশ লোকসভায় অধিবেশনে উপস্থিত ছিলেন 40 দিন। আর এই সময়ে তাঁর করা প্রশ্নের সংখ্যা 81টি। 5 বছরে একটিও প্রশ্ন না করা তৃণমূলের আরেক সাংসদের নাম চৌধুরী মোহন জাটুয়া। বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী এস আলুওয়ালিয়াও গত লোকসভায় একটিও প্রশ্ন না করে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চৌধুরী মোহন জাটুয়ার পাশে থেকেছেন। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ 175 দিন অধিবেশনে যোগ দিয়েছেন, তবে প্রশ্ন করেছেন 4টি। জঙ্গিপুরের সাংসদ এই 5 বছরে সংসদে প্রশ্ন করেছেন 12টি। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ করেছেন 32টি প্রশ্ন। আর সবাইকে টেক্কা দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি 200 দিন সংসদে উপস্থিত থেকে প্রশ্ন করেছেন 596টি। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং প্রশ্ন করেছেন 17টি। 18টি প্রশ্ন করেছেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুঁয়ার হেমব্রম। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় সংসদে গত 5 বছরে 211 দিন অধিবেশনে যোগ দিয়েছেন, তবে তাঁর করা প্রশ্নের সংখ্যা 1। 5 বছরে একটি মাত্র প্রশ্ন করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও শতাব্দী রায়ের পাশে রয়েছেন। দল হিসেবে সবথেকে বেশি দিন অধিবেশনে যোগ দেওয়ার কৃতিত্ব অন্ধ্রপ্রদেশের টিডিপির মাত্র 3 জন সাংসদ। গড়ে ওই 3 জন 5 বছরে 273 দিনের অধিবেশনে 229 দিন করে অংশ নিয়েছেন। তারপরেই অবশ্য রয়েছে সিপিএম। 3 সিপিএম সাংসদ 273 দিনের মধ্যে 226 দিন গড়ে অংশ নিয়েছেন লোকসভার অধিবেশনে। গড়ে তারা এক একজনে প্রশ্ন করেছেন 230টি করে। তৃণমূল সাংসদরা গড়ে প্রশ্ন করেছেন 94টি করে। বিজেপির গড় 149। সবচেয়ে কম উপস্থিতি আপের 2 সাংসদের, মাত্র 57 দিন। কলকাতা টিভি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী ঝড়ে বিধ্বস্ত পরিবারের সঙ্গে কথা বলার মাঝেই ঢুকে পড়লেন চা বাগানে। চা শ্রমিকদের সঙ্গে তুললেন চা পাতা। এরপর চা বাগান থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী চায়ের দোকানে ঢুকে বানালেন চা, খাওয়ালেন সকলকে। এদিন চায়ের থেকেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। চা বাগানে মুখ্যমন্ত্রী তুললেন 2টি কুড়ি, 1টি পাতা। গত রবিবার উত্তরবঙ্গে ব্যাপক ঝড় হয়। ঝড়ে ক্ষতিগ্রস্তদের দেখতে সেদিন রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন চালসার বেসরকারি রিসর্টে। বুধবার সকালে চালসায় জনসংযোগে স্বমহিমায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন চালসার চা বাগান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিরাপত্তার বেষ্টনী সরিয়ে ফের আমজনতার ভিড়ে মিশে যেতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কথা বলেন বাগানের কর্মরত মহিলা শ্রমিক এবং বাসিন্দাদের সঙ্গে। কর্মরত চা শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় তুললেন 2টি কুড়ি, 1টি পাতা। ভোটের পর চা শ্রমিকদের সমস্যার সমাধানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। চায়ের দোকানে মুখ্যমন্ত্রী চা বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী। চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বাজারে কনভয়ের গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। শটান ঢুকে পড়েন একটি চায়ের দোকানে। নিজের হাতে চা বানালেন মুখ্যমন্ত্রী, চা খাওয়ালেন সকলকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে পেয়ে খুশি দোকানে উপস্থিত থাকা সকলেই। চা বাগান থেকে চায়ের দোকানে চায়ে পে চর্চায় কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কিলকর চা বাগান মোড়ে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে বেহাল রাস্তা মেরামত, হিন্দি এবং সাদরি মাধ্যম স্কুলের দাবি জানান স্থানীয়রা। আমি যারা পাতা বিক্রি করে এই চায় বাগান থেকে তুলে বটলি প্লান্ট আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে সবটাই
সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক। ইলেকশনের পরে সব ডিপার্টমেন্টে প্রশাসনের মতো ওদের সাথে বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, কর্ম বন্ধ না হয়, সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য আমি সমস্ত প্রশাসনকে, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি। এদিন পথে শিশু এবং পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসংযোগে নানা সময়ে মুখ্যমন্ত্রীকে কাছের মানুষ, ঘরের মেয়ের মতো আচরণ করতে দেখা গিয়েছে বারবার। কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবারে নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। বলা যেতে পারে আজ হাই ভোল্টেজ বৃহস্পতিবার, কারণ একই দিনে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই সভা করছেন, এবং বলা যেতে পারে কয়েক ঘন্টার ব্যবধানে সভা রয়েছে দুই যুযুধার নেতৃত্বের। একদমই তাই জয়িতা, সত্যি আজকে হাই ভোল্টেজ বৃহস্পতিবার, কারণ লোকসভা নির্বাচনের আগে আজ কোচবিহারে সেখানে একই দিনে সেখানে সভা রয়েছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করবেন, তার পাশাপাশি কয়েক ঘন্টার ব্যবধানে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সভা করবেন। এবারে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গকে, কারণ গত লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম এই উত্তরবঙ্গে কিন্তু বিজেপির আধিপত্য রয়েছে, এবং সেই ক্ষেত্রে বিজেপি চাইছে তাদের এই আধিপত্য সেখানে বজায় রাখতে, এবং পাশাপাশি অন্যদিকে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল, তারা চাইছে সেখানে যেন এবারে তাদের আসন সংখ্যা বাড়ানো যায়, তাদের আধিপত্য বাড়ানো যায়। আজকের এই সভা, একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রী, কি বার্তা দেন, অবশ্যই সেদিকে নজর। একেবারে উত্তরবঙ্গে মোদী মমতা টক্কর, একেবারে বলা যেতে পারে প্রচারে ঝড় তুলতে চলেছেন দুই যুযুধার নেতৃত্ব, এবং আজকের এই সভা থেকে কি কি বার্তা উঠে আসে সেদিকে নজর থাকবে আমাদের। আমরা এই নিয়ে কথা বলবো। অনুপম সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অনুপম, আজ একই দিনে কোচবিহারে কয়েক ঘন্টার ব্যবধানে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সভা করবেন, এই মুহূর্তে কি প্রস্তুতি, কি আবহ সেখানে? দেখো, প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। মধ্যে রাজমেলার মাঠে প্রধানমন্ত্রীর যে সভা হবে সেই সভাস্থল কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মানুষজন আসা শুরু করবে এমনটাই জানা গিয়েছে। তবে এই সভা ঘিরে কিন্তু যথেষ্ট উৎসুক রয়েছেন রাজনৈতিক মহল। পাশাপাশি গুমানীরহাটে, মাথাভাঙ্গা মহকুমার গুমানীরহাটে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। সেই সভার কাজও কিন্তু শেষের দিকে, এবং মানুষজন কিন্তু ইতিমধ্যেই আসবেন তৃণমূল নেতৃত্ব এমনটাই জানিয়েছেন। তবে প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে। হাই ভোল্টেজ এই কোচবিহার লোকসভা কেন্দ্র কিন্তু আজকে দুজন হেভিওয়েট প্রার্থী, হেভিওয়েট নেতৃত্ব কোচবিহারে, প্রধানমন্ত্রী একদিকে মুখ্যমন্ত্রী, দুজনেরই কিন্তু সভা রয়েছে। তবে রাজনৈতিক মহল কিন্তু যথেষ্ট উৎসুক রয়েছেন যে কোন দিকে পাল্লা ভারী হয়, কার বক্তব্য কোন দিকে যায়, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। একেবারেই তাই, কি বার্তা দেন দুজনেই, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। অনুপম সাহা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। সময় এখন আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রাখবো নদিয়া দিকে। নদিয়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এই ঘটনায়। একদমই তাই, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সেখানে। নদিয়াতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য সেখানে। নাকাশিপাড়া থানার হরনগর পঞ্চায়েতের এই ঘটনা, যেখানে এক তৃণমূল কর্মী, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম জাহিদুল শেখ। একেবারে খড়দা মুর্শিদাবাদের পর এবার নাকাশিপাড়া, নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। এই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, এবং তারপরে তার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। সুবল মজুমদার বিস্তারিত জানাবে, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুবল, দেখো, গতকাল রাতে ঈদের বাজার সেরে হরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সারিকা বিবি এবং তার স্বামী ও পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হরনগর ঘুরনির কাছে দুষ্কৃতীরা হামলা চালায়
তাকে পঞ্চায়েত সদস্যর স্বামী জাহিদুল শেখকে কুপিয়ে খুন করা হয় এবং ওই পঞ্চায়েত সদস্য সহ তার পরিবারের আরো দুজন জখম হন। তারা বেসরকারি গ্রামীণ হাসপাতালে রাতে ভর্তি করা হয়, পরে তাদেরকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ধন্যবাদ তোমায় সুবল মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ নাকাশিপাড়াতে, সেখানেই দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, যেখানে নদিয়া এক তৃণমূল কর্মী তাকে কুপিয়ে খুন করা হয়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। লোকসভা নির্বাচনের আগেই ফের এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। নদিয়া তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, নদিয়ার নাকাশিপাড়ায় ঘটেছে এই ঘটনাটি। সামনেই লোকসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকটা দিন, তার আগে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।